স্টুডেন্টস, আজ 25শে বৈশাখ। তোমরা সবাই জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই তার দর্শনের মধ্যে যেটা ফুটে উঠেছে তা হলো পুরাতনের সঙ্গে নতুনের মেলবন্ধন। তিনি অত্যন্ত আধুনিক এক মানুষ ছিলেন। তা এই আধুনিকতা তো বিজ্ঞান ছাড়া সম্ভব নয়। এই জন্য বিজ্ঞানের প্রতি তার অনেক উৎসাহ ছিল। তাই আজ সেই বিশ্ববরেণ্য মহামানবকে আমার অন্তরের গভীর থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমরা আগের ক্লাসে তড়িৎ বলরেখা নিয়ে আলোচনা করছিলাম। তড়িৎ বলরেখা সম্পর্কে কি বলেছিলাম না, এটা কতগুলো কাল্পনিক রেখা যেগুলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাকে নির্দেশ করে, তার সংজ্ঞাও আমি বলেছিলাম। তো আজকে দেখা যাক যে কিছু প্যাটার্ন, যে কেমন তড়িৎ বলরেখাগুলো কেমনভাবে থাকে বা কেমনভাবে এদের নির্গত হয় বা কোথায় গিয়ে মিলিত হয় শেষ হয়। তো আমরা একটা ধনাত্মক আধান যদি ধরি, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। তা এই দুটি যদি একসঙ্গে থাকে তাহলে তাদের টোটাল ফিল্ড প্যাটার্নটা কীরকম হবে বা টোটাল তড়িৎ বলরেখাগুলো কীরকম হবে, কারণ এরা তখন বলরেখাগুলো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে একটা নতুন প্যাটার্ন তৈরি করে। এরা এককভাবে থাকলে যে প্যাটার্ন হবে, যদি দুটো একসঙ্গে ভাবে থাকে তাহলে একটা সম্মিলিত একটা প্যাটার্ন তৈরি হয়। তা সেটা কীরকম, না সেগুলো হবে এইরকম। প্লাস থেকে বেরিয়ে মাইনাসের দিকে যাচ্ছে। এই তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম এরকম, আর এদিকের গুলো অনেক দূর থেকে ঘুরে আসছে, এসে মিলিত হচ্ছে এবং এর থেকে এভাবে ছড়িয়ে পড়ছে। তবে এরা আগের ক্লাসেই বলেছিলাম যে এরা কিন্তু কেউ কাউকে ছেদ করে না এবং কেন করে না সে সম্পর্কেও বলেছিলাম। তাহলে এরকম একটা সম্মিলিত একটা তড়িৎ বলরেখা আমরা প্যাটার্নটা পাই। তা এই বলরেখার তাৎপর্য আমি বলেছিলাম, আজকে আবার বলছি যে কোনো একটা বিন্দুতে, যে কোনো বিন্দু ধরি এই বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে কিন্তু এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাকে নির্দেশ করবে, অর্থাৎ যেটাকে বলেছিলাম সেই এই দিক বরাবর থাকবে। তা এটা একটা প্লাস একটা মাইনাস, এই আধানের জন্য এইরকম প্যাটার্ন হচ্ছে। এবার যদি দুটি একই ধরনের আধান হয় তাহলে কীরকম হবে? তাহলে যদি দুটোই প্লাস আধান, তাহলে দেখা যাবে যে এই দুটি এখানে পরস্পর বিকর্ষিত হয়ে এইভাবে উপরের দিকে বেঁকে যাবে। এরকম বা এদিক দিয়েও এরকম। এরকম এখানে দেখা যাচ্ছে যে কোনো বলরেখার অস্তিত্ব নেই। কোনো একটা স্থানে যদি বলরেখার অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু শূন্য হবে। এখানে এই জন্য এই বিন্দুগুলোকে কিন্তু বা এই বিন্দুকে কিন্তু উদাসীন বিন্দু বলে, বা এই অঞ্চলটাকে উদাসীন অঞ্চল আমরা সেক্ষেত্রে বলতে পারি। তো এটা আমরা দুটো একই ধরনের চার্জের ক্ষেত্রে তড়িৎ বলরেখা দেখলাম। যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র ধ্রুবক থাকে, অর্থাৎ সব জায়গায় যদি একই থাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তাহলে সেক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি কিন্তু এরকম সমান্তরাল হবে।
যখন ই সর্বত্র ধ্রুবক তখন এরকমভাবে তড়িৎ বলরেখাগুলি সমান্তরাল হয়। তো তড়িৎ বলরেখা আলোচনা করতে গিয়ে স্বভাবতই চলে আসে তড়িৎ ফ্লাক্সের কথা। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স বিষয়টি কেমন? তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স বলতে কোনো একটি তলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত তড়িৎ বলরেখার মোট সংখ্যাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলবো। তো এই তড়িৎ ফ্লাক্সের একটা নির্দিষ্ট একক আছে, সেটা হচ্ছে ভোল্ট ইন্টু মিটার। ভোল্ট ইন্টু মিটার। তোমরা খেয়াল করে থাকবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কিন্তু বলেছিলাম যে ভোল্ট পার মিটার, আর এখানে তড়িৎ ফ্লাক্সের একক কিন্তু ভোল্ট ইন্টু মিটার। এগুলো ভালো করে খেয়াল করবে। তো একটা যদি আমি ক্ষেত্রর কথা আলোচনা করি, যে ধরা যাক যে এরকম একটা ক্ষেত্র, তোমরা জানো যে এই তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সব জায়গায় আমি এক্ষেত্রে সমান ধরে নিচ্ছি। তড়িৎ ক্ষেত্রগুলো এই তলের উপর সব জায়গায় সমান ধরে নিচ্ছি। তো একটা ক্ষেত্রফল কিন্তু একটি ভেক্টর রাশি। তো প্রথমে আমরা এই ক্ষেত্রফলটা এরকম বক্র ক্ষেত্রফল না ধরে আমরা একটা সমতল ক্ষেত্রফল ধরলাম ফর সিম্পলিফিকেশন। তো এই ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হয়? একটা ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হয়? ক্ষেত্রফল আমরা ভেক্টর রাশি জানি। তো ক্ষেত্রফলের অভিমুখ হয় কোনো তলের সঙ্গে তার লম্ব দিকে, অভিলম্ব দিকে। অর্থাৎ এই বোর্ডের যে একটা তল, এই বোর্ডের ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হবে? না, এই বোর্ডের সঙ্গে অভিলম্ব দিকে, এইদিকে বা ভিতর দিকে। তাহলে এখানে দেখা যাক যে এইরকম দিকে একটা ক্ষেত্রফল, যার এটা আমি এস ধরছি, যার মান হচ্ছে এস, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে ই। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এস এবং ই যদি একই দিকে না থাকে, যদি একটু অ্যাঙ্গেল করে থাকতো, তাহলে কি হতো? এটা আমরা ক্ষেত্র প্রাবল্য ই দেখছি, এটা অ্যাঙ্গেলটা থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ফ্লাক্স নির্ণয় করব? সেক্ষেত্রে আমরা নির্ণয় করব যে এই যে ই এর এই ক্ষেত্রফলের অভিমুখে আমরা একটা উপাংশ নেব। তো এর এই ক্ষেত্রফলের দিকে, এসের দিকে উপাংশ কত হবে? এটা হবে ই কস থিটা। তো এখন ই কস থিটা হচ্ছে এইদিকে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, উপাংশ। এখন আমরা জানি যে কোনো ক্ষেত্রর মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে সংখ্যক বলরেখা নির্গত হয়, সেটাই কিন্তু ওই স্থানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়। তাহলে ই কস থিটা মানে কি? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখা। তাহলে ই কস থিটা, এখানে ই কস থিটা কিন্তু এটা একক ক্ষেত্রফলের ফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখা। তাহলে মোট বলরেখা কি হবে? তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এখন সর্বোচ্চ এটা ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে, এই জন্য তাহলে মোট তড়িৎ ফ্লাক্স তাহলে কত হবে? টোটাল ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, অর্থাৎ টোটাল এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখা, যেটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলছি। সুতরাং তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে তড়িৎ ফ্লাক্স, যেটাকে আমরা ফাই দিয়ে চিহ্নিত করি, ফাই, তড়িৎ ফ্লাক্স এটা হবে ই কস থিটা ইন্টু এস। তো ই কস থিটা ইন্টু এস, তাই এটাকে আমরা ডট প্রোডাক্ট করে লিখতে পারি। তোমরা জানো যে ই ডট এস,
এটা এখন এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ধ্রুবক না হয়, অর্থাৎ এই তলের সব বিন্দুতে যদি একই না হয়, তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফলের কথা আমরা বিবেচনা করি। ধরা যাক যে এরকম একটি ক্ষেত্র এস, এর উপরে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস কল্পনা করব। কেন না, এবং তার অভিমুখ আমরা এই দিকে ধরছি, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমরা এই দিকে ধরছি। এটা হচ্ছে এদের মধ্যে কোণ। এটা কেন ক্ষুদ্র ক্ষেত্রফল নিলাম? যাতে করে মনে করতে পারি যে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্যে সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা যেন একই থাকে, ওটা এত ক্ষুদ্র। কারণ অ্যাকচুয়ালি তো তো এক একটা পয়েন্টে তো এক এক রকম, এই জন্য এই ক্ষেত্রফলটাকে খুব খুব ছোট নিতে হয়, যাতে করে মনে করা যেতে পারে যে ওর মধ্যে ক্ষেত্র প্রাবল্যটা ওইটুকু জায়গার মধ্যে যেন একই থাকে। তো সেক্ষেত্রে ডিফাই অর্থাৎ এইটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তাহলে কত হবে? আমরা এটাকে ডিফাই বলছি। ডিফাই ইকুয়ালস টু, তাহলে এখানে এই ই কস থিটার জায়গায় তাহলে ই ডিএস কস থিটা হবে, এবং সেটা হবে ই ডট ডিএস। তো আমরা যদি এক্ষেত্রে টোটাল ফ্লাক্স যদি আমরা বার করতে চাই, তবে ফাই ইকুয়ালস টু, এটা ইন্টিগ্রেশন করতে হবে এস এর উপর ই ডট ডিএস। এটা হবে সমস্ত ক্ষেত্র দিয়ে নির্গত বলরেখা সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স। তো এটা আমরা আবার পরে আলোচনা করব, যখন গাউসের উপপাদ্য আলোচনা করব। এই তড়িৎ ফ্লাক্স আমাদের পরবর্তীকালে আবার লাগবে। আমরা তড়িৎ বলরেখা নিয়ে আলোচনা করলাম। এখন যদি কোনো স্থানে একটি বিন্দু আধান যদি কিউ রাখা হয়, তাহলে তার থেকে তড়িৎ বলরেখা নির্গত হয়ে এরকম চারিদিকে ছড়িয়ে পড়বে। কিউ পরিমাণ আধান, এখানে প্লাস কিউ পরিমাণ আধান রাখা হয়েছে। তাহলে এই টোটাল যে বলরেখা নির্গত হচ্ছে, সেই নির্গত বলরেখার সংখ্যা এক্ষেত্রে কত হবে? ফাই ইকুয়ালস টু হবে কিউ বাই ইপসাইলন। ইপসাইলনটা কি না, এটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো একে কিউ বাই এটা কে ইপসাইলন জিরো হিসেবেও লেখা যায়। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং ইপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এই পরিমাণ তড়িৎ বলরেখা, এটা সেই পদ্ধতিতে এই পরিমাণ তড়িৎ বলরেখা কিন্তু চারিদিকে বা স্পেসের মধ্যে কিন্তু নির্গত হবে। তো আমরা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বলরেখা সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা একটা এবারে স্পেশাল কেস দেখব। যদি কোনো আহিত ফাঁপা পরিবাহী হয়, তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে পরিবর্তিত হবে দূরত্বের সঙ্গে, সেটা আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখাবো। তো ধরি একটা এরকম পরিবাহী গোলক, একটা গোলক, কিন্তু এটা বৃত্ত নয়, একটা গোলক। তো যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ধরে নিলাম, এতে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে তোমরা জানো যে এই আধান পরিবাহী গোলকের উপরই অবস্থান করে, এটা আমি প্রথম দিকেই বলেছি। তো এর ভিতরে কোনো আধান থাকে না, এবং ভিতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এবং এই বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, আমরা এটাও আলোচনা করেছি যে এই বাইরের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়ালস টু, যদি একদম এর উপরেই বা খুব কাছাকাছি যদি থাকে, তাহলে এটা হয় 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, যেটা কিউ হচ্ছে টোটাল আধানের পরিমাণ। এখন এই ক্ষেত্র প্রাবল্যকে আমরা যদি এইভাবে যদি প্লট করি, কিসের সাথে? দূরত্বের সাথে, কেন্দ্র থেকে দূরত্বের সাথে আর
এদিকটা কেন্দ্র থেকে দূরত্ব, আর এদিকটা ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র ও, কেন্দ্র থেকে ওর ব্যাসার্ধ পর্যন্ত কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না, এই পর্যন্ত কোনো ক্ষেত্র প্রাবল্য থাকবে না। এইটা, এই বিন্দুটা নির্দেশ করে, এইটা নির্দেশ করছে এই ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়ালস টু 1/4πε/q/r²। এটা হচ্ছে জাস্ট এই স্ফিয়ারের সারফেসের ওপর। এখান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা শুরু হচ্ছে, ভিতরে গোলকের ভিতরে শূন্য থাকছে, এখানে এই দুটো দূরত্ব আর, 0 থেকে r পর্যন্ত, 0 থেকে r পর্যন্ত যে কোনো বিন্দুতে শূন্য থাকছে, তারপরে আস্তে আস্তে r² এর সাথে ফল করছে, অর্থাৎ এইভাবে ফল করবে, মিশবে না এটা, এটা ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে, এইভাবে ফল করবে। কারণ তারপর যদি আমি যে কোনো বিন্দু নিতাম তাহলে ই হতো সেক্ষেত্রে 1/4πε/q/r² হতো। r² হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে আর যত দূরত্ব বাড়বে, আর যত বাড়বে ই তত কমতে থাকবে, এবং সেটা 1/² এর সঙ্গে, ওই জন্য খুব দ্রুত হারে কমতে থাকবে। তাহলে এরকম আমরা একটা ফিল্ড প্যাটার্ন পাবো। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বেশ কিছু প্রবলেম পরবর্তীকালে করব। এরপরে যেটা আসবো আমরা, সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বিষয়টা কেমন? এটা একটা অনেকটা শক্তির সঙ্গে রিলেটেড, শক্তির সঙ্গে সম্পর্কিত, তড়িৎ শক্তির সঙ্গে সম্পর্কিত। ধরা যাক যে কোনো একটা স্থানে কোনো আধান নেই, ইলেকট্রিক পোটেনশিয়াল। ধরা যাক এই স্থানে কোনো আধান নেই, তাহলে আমরা একটা আধানকে সহজেই এখানে আনতে পারি, বা কোনো এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, সেখানে আধানকে আনতে গেলে কোনো কৃতকার্য করতে হবে না। কিন্তু এই আধানটা যখনই আমি রাখবো, এখানে কিউ আধান যখনই রাখলাম, আমি যদি এখন অপর একটি আধানকে এখানে আনতে চাই, অপর একটি, এটা যদি ক্যাপিটাল কিউ হয়, আমি যদি অপর একটি আধান কিউ, স্মল কিউকে আনতে চাই, তাহলে এদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করবে। যদি এরা একই টাইপের আধান হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে কিন্তু আমাকে একে নিয়ে আসতে হবে। ধরে যাক আমরা এই কিউকে এখানে নিয়ে এলাম, কিন্তু কিছু কাজ করতে হবে, কারণ বিকর্ষণ বল প্রয়োগ করছে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে সেই কাজটা করতে হবে। তো এই কাজটা কিন্তু এর মধ্যে এই আধানে সঞ্চিত থাকে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, এবং সেটাই কিন্তু অনেকটা বিভবের সঙ্গে সম্পর্কিত। তো বিভবের সংজ্ঞা হিসাবে আমরা যেটা বলবো যে যখন একটা কোনো তড়িৎ ক্ষেত্র থাকছে একটা কোনো রিজিয়নে, বা কোনো আধান থাকছে, আধানের জন্যই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তো তখন আমরা ধরে নিই যে ওই স্থান থেকে অসীম দূরত্বে, অর্থাৎ অনেক দূর, অসীম দূরত্বে কোনো আধানকে রাখলে সেখানে তার উপরে তড়িৎ বল প্রায় ক্রিয়া করে না বলতে পারি। কারণ গাণিতিকভাবে দেখা যায় যে দুটো আধানের মধ্যে এদের বল F ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ, কুলম্বের সূত্র থেকে আমরা পাই 4πε/r²। আর যখন এদের মধ্যে দূরত্ব, তাহলে দেখা যাচ্ছে যে এই আর যত বাড়বে এদের মধ্যে বিকর্ষণ বল বা বল তত কমবে। তাহলে আর যদি অনেক অনেক হয়, তখন এই এফটা নেগলিজিবল হয়ে যায়। থিওরিটিক্যালি নেগলিজিবল না হলেও প্র্যাকটিক্যালি এটা নেগলিজিবল হয়ে যায়, এবং যখন প্র্যাকটিক্যালি এটা নেগলিজিবল হয়ে যায় তখন সেই ডিস্টেন্সটাকে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স বলছি। তো সেরকম একটা ডিস্টেন্স থেকে যদি আমি একটা একক ধনাত্মক আধানকে আনতে চাই, আমি একক ধনাত্মক আধানের পরে আসছি, আমি যদি এই প্লাস কিউ আধানকে আনতে যাই এখানে, ধরা যাক অনেক দূরত্ব থেকে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আমি এখানে প্লাস কিউ আধানকে এখানে আনলাম, তাহলে এর জন্য যদি আমাদের ডব্লু কৃতকার্য করতে হয়, ডব্লু কৃতকার্য, তবে একক আধানকে আনতে কতটা কৃতকার্য করতে হবে, একক ধনাত্মক আধানকে, তাহলে কিউ আধানকে আনতে আমাদের ডব্লু কৃতকার্য করতে হচ্ছে, একক আধানকে আনতে ডব্লু বাই কিউ কৃতকার্য করতে হবে। এটাই হচ্ছে এই বিন্দুর বিভব, তড়িৎ বিভব, অর্থাৎ এখানে ভি ইকুয়ালস টু হচ্ছে ডব্লু বাই কিউ। এটাই হচ্ছে এই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে
এখান থেকে আমরা ডব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউও বলতে পারি এখান থেকে, অর্থাৎ কৃতকার্য হচ্ছে কোনো বিন্দুর বিভব ইন্টু ওই ওই বিন্দুতে যে আধান রাখা হয়েছে তার গুণফল, এবং সেটাই হয় ওখানকার স্থিতিশক্তি। তো এই বিভব এর একক কি আমরা দেখতে পাচ্ছি, এই বিভবের একক হচ্ছে উপরে ডব্লিউ এর একক হচ্ছে জুল আর কিউ এর একক হচ্ছে কুলম, তাহলে হচ্ছে জুল পার কুলম, বা এটাকে আমরা বলি ভোল্ট। জুল পার কুলমকে বলা হয় ভোল্ট। তো আমরা দেখলাম যে বিভব বলতে কি বোঝায়। এখন ধরা যাক যে দুটো বিন্দু আমরা ধরে নিই, এখানে একটা বিন্দু আছে এই বিন্দু, এখানে একটা বিন্দু আছে বি বিন্দু। তো এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি আনতাম তাহলে সেক্ষেত্রে বিভবের পরিবর্তন কত হতো। যদি আমি এই বিন্দুতে কিউকে আনতে কৃতকার্য ডব্লিউ এ যদি বলি, সেটা যদি ডব্লিউ এ হয় এবং এই বিন্দুতে আনতে কৃতকার্য যদি ডব্লিউ বি হয়, তাহলে এর ক্ষেত্রে ভি এ ইকুয়ালস টু হবে ডব্লিউ এ বাই কিউ। এর ক্ষেত্রে ভি বি অর্থাৎ এই বি বিন্দুর বিভব হবে ডব্লিউ বি বাই কিউ। তাহলে যদি এখান থেকে এখানে আনতে হতো তাহলে কৃতকার্য কত হতো? তাহলে কৃতকার্য হতো ডব্লিউ বি মাইনাস ডব্লিউ এ, এই পরিমাণ কৃতকার্য করতে হতো এখান থেকে এখানে আনতে গেলে। এবং এই যে কৃতকার্য যে পার্থক্যটা, সেটাই কিন্তু হবে এখান থেকে এদের মধ্যে বিভব পার্থক্যের সমান, অর্থাৎ ডব্লিউ এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডব্লিউ এ তারপরে কিউ ইন্টু ভিবি মাইনাস কিউ ইন্টু ভি এ, কিউ যদি কমন নেই ভি বি মাইনাস ভি এ। অর্থাৎ যে কৃতকার্য হচ্ছে সেটা ভি বি, অর্থাৎ এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ডব্লিউ বি মাইনাস ডব্লিউ এ বাই কিউ, অর্থাৎ যে কৃতকার্য একক আধানকে আনতে যে কৃতকার্য সেটার সঙ্গে এই বিভব দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সমান হবে। তো এখন এই বিন্দু থেকে একটা এখানে আনলাম, যার জন্য আমাদের কৃতকার্য হয়েছিল ডব্লিউ বি মাইনাস ডব্লিউ এ। কৃতকার্য এ থেকে বিতে আনতে, এ থেকে বিতে আনতে কৃতকার্য এইটা। এখন এই যে আনছি আমরা, এটা স্ট্রেট লাইনে না এনে আমরা যদি এরকম কোনো পথে ঘুরিয়ে আনতাম, তাহলেও কিন্তু এটা যদি আমি ডব্লিউ ওয়ান বলি, 1 নম্বর পাথ অনুযায়ী এর কৃতকার্য যদি ডব্লিউ ওয়ান, আর 2 নম্বর পাথ অনুযায়ী এটা যদি ডব্লিউ টু হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে ডব্লিউ ওয়ান ইকুয়ালস টু ডব্লিউ টু হবে। কৃতকার্য পথের ওপরে নির্ভর করবে না এক্ষেত্রে, আমি যে পথেই আনি না কেন এই দুই অবস্থানের ওপর নির্ভর করছে। অবস্থার ওই দুই বিন্দুর ফাংশন, এরা কোনো পাথের ওপর ফাংশন নয়, পাথের ফাংশন নয়। এরা পথ যাই হোক না কেন, এরকম হোক বা এরকম হোক, যাই হোক না কেন, বা এদিকে হোক, যাই হোক না কেন, প্রত্যেকবারের ক্ষেত্রে কিন্তু কৃতকার্য একই হবে। তাহলে তোমরা ক্লাস 11-এ দেখেছ যে কোনো বলের অধীনে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কোনো বস্তুকে আনতে গিয়ে যদি কৃতকার্য পথের ওপর না নির্ভর করে, তবে ওই বলটাকে কিন্তু সংরক্ষী বল বলা হয়। তাহলে এখানে তড়িৎ বল কাজ করছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে এখানে তড়িৎ বল কিন্তু একটি সংরক্ষী বল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তড়িৎ বল একটি সংরক্ষী বল। কারণ এই বলের অধীনে কৃতকার্য ওই পথের ওপর নির্ভর করে না, দুটো বিন্দুর ওপর নির্ভর করে। তো
আমরা এবার কোনো বিন্দু আধানের জন্য অপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা আমরা নির্ণয় করব। কোনো বিন্দু আধানের জন্য অপর বিন্দুতে তড়িৎ আধান, এই তড়িৎ বিভব। ধরা যাক এখানে প্লাস কিউ পরিমাণ আধান রয়েছে। আমরা এটা কি করছি, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। তো এখানে প্লাস কিউ আধান রয়েছে। এখান থেকে ধরা যাক যে আর দূরত্বে একটি বিন্দু একটা নিলাম, এটা ও বিন্দু ধরলাম, এটা সাপোজ এটা পি বিন্দু ধরলাম। এই বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটা প্লাস কিউ আধানকে আনতে হবে। আনলে বা একটা একক ধনাত্মক আধানকে আনতে হবে। তাহলে আনলে কত কৃতকার্য হবে সেটাই হবে এই বিন্দুর তড়িৎ বিভব। তো এখান থেকে এইটুকু দূরত্ব আর ধরে নিচ্ছি। আমি এটা ক্যালকুলেশন করার জন্য আমি এই বিন্দু থেকে যে কোনো একটা দূরত্ব এক্স বিবেচনা করব। এক্স ধরে যাক এখানে আরেকটি বিন্দু আছে এম। এই বিন্দুতে যখন থাকবে এই +1 আধান, তার উপরে প্রযুক্ত বল কত হবে? তার উপরে প্রযুক্ত বল যেটা আমরা দেখেছিলাম সেটাকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেছিলাম। তো এটা এর উপরে প্রযুক্ত বল F ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, কিউ ইন্টু 1 কারণ একক ধনাত্মক আধান, কিউ ইন্টু 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, দূরত্ব এক্স। এটা কুলম্বের সূত্র থেকে পাচ্ছি। এত বল কাজ করবে, এফ বল কাজ করছে এইদিকে। তো এই বলের অধীনে আমরা যদি একটুখানি সরাই একে, এখন দেখো এই বলটা কিন্তু ভ্যারিয়েবল, এই ফোর্সটা ভ্যারিয়েবল। যেহেতু আমি যেই এদিকে আসতে যাচ্ছি আমার এক্স এর মানটা কমে যাচ্ছে। এক্স এর মান কমে গেলে, এক্স এর মান যদি কমে যায় তাহলে এফ এর মান বেড়ে যাবে। অর্থাৎ এই ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স। তাহলে আমাদের কৃতকার্য বার করতে হবে ভ্যারিয়েবল ফোর্সের আন্ডারে। এই জন্য আমি একটা খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ডিস্টেন্স আমরা ডিএক্স একটা কল্পনা করলাম। এত ক্ষুদ্র ডিস্টেন্স এই ডিএক্স যেন এইটুকু ডিস্টেন্সের মধ্যে এই এফ এর খুব একটা পরিবর্তন যাতে না হয়। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স, এটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু যেন 1/4 পাই এপসাইলন কিউ এক্স প্লাস ডিএক্স এর, সরি এক্স মাইনাস ডিএক্স এর হোল স্কোয়ার। এটা নিয়ারলি ইকুয়ালস টু হবে। এটা এক্সটা এত ক্ষুদ্র ডিস্টেন্স আমরা এখানে নিচ্ছি, প্রায় সমান হবে। তো আমরা তাহলে এর মধ্যে এই ফোর্সটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এইটুকু ডিস্টেন্সের মধ্যে যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিই, একই তাকে ধরে নিই, তাহলে এখান থেকে এইখানে আনতে, অর্থাৎ এই এম থেকে এন বিন্দুতে আনতে কৃতকার্য কত হচ্ছে একক ধনাত্মক আধানকে এম থেকে এন বিন্দুতে আনতে কৃতকার্য, আমরা এটা এক্ষেত্রে কৃতকার্য ডিডব্লিউ আমরা বলছি। ডিডব্লিউ কত হবে না এফ ইন্টু ডিএক্স, কিন্তু এখানে আমরা একটা ঋণাত্মক চিহ্ন নেব। কেন এই ঋণাত্মক চিহ্ন নিলাম না? এক্ষেত্রে আমরা যে ডিসপ্লেসমেন্ট সরণ ঘটাচ্ছি সেটা এই দিকে, আর ফোর্সের অভিমুখ কিন্তু ওই দিকে। অর্থাৎ এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স, সরণ এবং বলের অভিমুখ বিপরীত দিকে। এই জন্য আমরা এই ঋণাত্মক চিহ্নটা কিন্তু আমরা নিলাম। তো এখন মোট কৃতকার্য কত হবে? যদি ইনফাইনাইট থেকে আমরা এই বিন্দুতে আনতে চাই, তাহলে এরকম টুকরো টুকরো কৃতকার্যকে আমরা আমাদের যোগ করতে হবে, সাম করতে হবে। দ্যাট মিনস ইন্টিগ্রেশন করতে হবে। কীরকম না, তাহলে টোটাল কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু হবে মাইনাস এফ ডট ডিএক্স ইনফাইনাইট থেকে এই আর দূরত্ব পর্যন্ত। তাহলে এটা আমরা যদি
এই এফের মানটা যদি বসিয়ে দিই এখানে ইনফাইনাইট থেকে আর পর্যন্ত, তাহলে এফ হচ্ছে 1/4 এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের -1/4 এপসাইলন কিউ ডিভাইড বাই 4 এপসাইলন এগুলো এটা বাইরে চলে আসছে ইন্টিগ্রেশনে, ভিতরে থাকছে শুধু 1/x² থাকছে, যেটা ইন্টিগ্রেশন আমি একেবারেই করে দিচ্ছি। এটা খুব সিম্পল একটা সোজা ইন্টিগ্রেশন, এই জন্য আমি একেবারেই করে দিচ্ছি। এটা হবে -1/x, এটা ইনফাইনাইট থেকে আর পর্যন্ত। তো এবার যদি আমরা এখানে এই লিমিটগুলো বসাই, লোয়ার লিমিট আর আপার লিমিট যদি বসাই, তাহলে দেখতে পাবো যে প্রথমে এটা 0 হয়ে যাচ্ছে, প্রথমে 1/r হচ্ছে এবং এটা প্লাস হয়ে যাচ্ছে, তারপরে 1/∞ মানে 0 হয়ে যাচ্ছে পরের পার্টটা। তাহলে এইটা ইকুয়ালস টু হয়ে যাবে, এটা ইকুয়ালস টু হয়ে যাবে কিউ বাই 4 এপসাইলন আর, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই বিন্দুতে বিভব কত দেখতে পেলাম না, v ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4 এপসাইলন আর, এটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখছি যে বিভব কৃতকার্যের সঙ্গে রিলেটেড, সেজন্য এটা কিন্তু কোনো ভেক্টর রাশি নয়, এটা স্কেলার রাশি। তো আমরা একটা বিন্দু আধানের জন্য আমরা এই বিভব নির্ণয় করছি। এখানে যদি মাইনাস কিউ হতো তাহলে কিন্তু এক্ষেত্রে একটা মাইনাস চলে আসতো। তো এটা একটা বিন্দু আধানের জন্য। যদি অনেকগুলি বিন্দু আধান থাকতো তাহলে তার ক্ষেত্রে বিভব কি করে বার করতাম? ধরা যাক একটা স্থানে 3টে আধান রয়েছে, এটা Q1, এটা সাপোজ -Q2, সাপোজ এটা এটা Q3। তো এখান থেকে এই P বিন্দুতে বিভব V কত সেটা বার করতে হবে। তো এই Q1 থেকে যে দূরত্ব, এটা যদি R1 হয়, Q2 থেকে দূরত্ব যদি R2 হয় এবং Q3 থেকে দূরত্ব যদি R3 হয়, তবে আমাদের কি করতে হবে না, প্রথমে পৃথকভাবে আমাদের বিভবগুলো নির্ণয় করতে হবে, করে তারপরে সেগুলোর লব্ধি বার করতে হবে। এখানে যোগ করাটা খুব সিম্পল, কারণ এটা স্কেলার রাশি। আগে ক্ষেত্রফলের মতো যেরকম আমাদের ভেক্টরিক্যালি ওদের যোগ করতে হয়েছে, সাম করতে হয়েছিল, এখানে ওরকম কিছু করতে হবে না, এটা এখানে সরাসরি আমরা যোগ করে দিতে পারবো। তো এখানে এর জন্য Q1 এর জন্য বিভব কত হবে? Q1 এর জন্য বিভব হবে 1/4 এপসাইলন Q1 বাই R1। Q2 এর জন্য বিভব কত হবে? এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে Q2 বাই 4 এপসাইলন R2। এখানে আমরা এটা 1টা নাও রাখতে পারি, একেবারেই করে দিই। এবং এটার জন্য কত হবে? এটার জন্য হবে কমা দিয়ে লিখছি এখন, এবং Q3 এর জন্য হচ্ছে Q3 ডিভাইডেড বাই 4 এপসাইলন R3। তো এখন তাহলে 3টে আলাদা করে বিভব পেলাম এই বিন্দুতে, এগুলোকে আমরা সরাসরি যোগ করে দিলেই কিন্তু এই বিন্দুর মোট বিভব আমরা পেয়ে যাব। অর্থাৎ V ইকুয়ালস টু হবে এটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। এবার আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে বিভবের সম্পর্ক বা বিভবের নতিমাত্রা। বিভবের সঙ্গে ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক। ধরা যাক কোনো বিন্দুতে তড়িৎ বিভব VA এবং অপর একটি বিন্দুতে তড়িৎ বিভব VB। তো আমরা এখানে VA গ্রেটার দেন VB ধরে নিচ্ছি, VA গ্রেটার দেন VB, এবং এইটুকুর মধ্যে আমরা দূরত্ব ধরে নিচ্ছি যে dx, খুব ক্ষুদ্র ডিস্টেন্স, dx ধরে নিচ্ছি।
তাহলে ক্ষুদ্র ডিস্টেন্স যদি ডিএক্স হয় তাহলে এদের মধ্যে বিভবের পার্থক্য কত হবে সেটাকেও আমরা ক্ষুদ্র ধরে নিচ্ছি ডিভি। ডিভি ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি। এখন এখানে যদি আমরা একটা বলেছি যে ভি এ গ্রেটার দ্যান ভিবি, সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিক বরাবর কাজ করবে ই। তাহলে এখানে যদি আমি একটা +1 আধান রাখি তার উপরে ক্রিয়াশীল বল কত হবে ই, তারপরে ক্রিয়াশীল বল হচ্ছে ই। আর এখানে এই বিন্দুতে আমরা যদি আনি তাহলেও কিন্তু এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ধরে নিচ্ছি, কিন্তু এই ই পরিবর্তন হওয়ার কথা। কেন পরিবর্তন হলো আমি আগেই বলেছি, ডিএক্সটাকে অতি ক্ষুদ্র ডিস্টেন্স নেওয়া হচ্ছে। তার মানে এই ক্ষুদ্র ডিস্টেন্সের মধ্যে ই প্রায় সমান থাকে ধরে নিতে পারি। তো এখানে আধানের উপর বল হচ্ছে ই, যেটা ক্ষেত্র প্রাবল্য মানে একক আধানের উপর প্রযুক্ত বল। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানেই হচ্ছে এর সংজ্ঞা থেকেই আমরা জানি যে একক আধানের উপর প্রযুক্ত বল। তাহলে বল ইন্টু সরণ হবে এদের দুটোর মধ্যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কৃতকার্য। অর্থাৎ এখানে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে বি থেকে এতে আনতে কৃতকার্য, ক্ষুদ্র কৃতকার্য ডিডব্লিউ, এটা কত হবে? এটা হবে যে ই ইন্টু ডিএক্স, এবং যথারীতি এটা ঋণাত্মক হবে। তাহলে একক ধনাত্মক আধানকে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্য সেটা এই বিভব পার্থক্যের সমান হয়। অর্থাৎ এই যে ডিডব্লিউ এইটা ইকুয়ালস টু ডিডব্লিউ হয়। সুতরাং ডিডব্লিউর জায়গায় আমরা এই ডিভি লিখতে পারি। তাহলে ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ডিএক্স, অর্থাৎ ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স। অর্থাৎ বিভবকে আমরা ডিফারেন্সিয়েট করলে ডিস্টেন্সের রেসপেক্টে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। তাহলে এখানে আমাদের প্রবলেম, এরকম ধরনের প্রবলেম হয়তো তোমরা অনেক সময় পেয়ে থাকবে, যে বিভবের একটা ফাংশন দিতে পারে এক্স এর ফাংশন হিসেবে, সেক্ষেত্রে ই এর মান কত তোমাদের জানতে চাইতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরা যাক ভি ইকুয়ালস টু 3x² প্লাস 2x প্লাস 5 ভোল্ট, এইভাবে ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করছে। তাহলে বলা হলো যে x ইকুয়ালস টু 5 মিটার বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে। আমরা কি করে বার করব? আমরা বার করব তাহলে এখান থেকে এই ই ইকুয়ালস টু হবে, আমরা জানি যে মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে আমরা এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে 6x প্লাস 2 এটা, এবং এক্স এর জায়গায় যদি আমি 5 বসিয়ে দিই তাহলে এটা হবে 30 দিয়ে 32 মাইনাস 32 ভোল্ট পার মিটার, ভোল্ট মিটার। এরকমভাবে করতে হবে। এটা মিক্স ভ্যারিয়েবলে থাকতে পারতো, এক্স ওয়াই জেড তিনটে দিয়ে থাকতে পারতো, সেটা আমরা পরবর্তীকালে প্রবলেম আলোচনা করার সময় সেগুলো আমরা আলোচনা করব। এখন যখন এই বিভবের কথা আসছে স্বভাবতই একটা স্থিতিশক্তির কথা চলে আসছে। তো যদি কোনো একটি স্থানে অনেকগুলি আধান থাকে, তাদের সম্মিলিত স্থিতিশক্তি কত হবে? তাহলে প্রথমে আমরা দুটি আধানের জন্য নির্ণয় করে দেখি কত স্থিতিশক্তি হবে। স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি। ধরা যাক এখানে Q1 আধানকে আনা হলো। তো এখানে যদি কোনো তড়িৎ ক্ষেত্র না থাকে তাই এই Q1 আধানকে আনতে কিন্তু কোনো কৃতকার্য করতে হবে না, কারণ এই কোনো তড়িৎ বলের সম্মুখীন হচ্ছে না। কিন্তু Q1কে প্লেস করার পর এখন যদি একটি সেকেন্ড আধান এখানে এই চারপাশে আনতে যায় তাহলে কিন্তু আমাদের একটা কৃতকার্য করতে হবে, কারণ ওর বিকর্ষণ বল প্রয়োগ করবে ওর উপরে। তো সেই জন্য আমরা ধরা যাক যে এখান থেকে আর দূরত্বে আর একটি বিন্দু রয়েছে, এই বিন্দুতে
এই আধানের জন্য বিভব কত হবে? ভি ইকুয়ালস টু কিউ1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর। এটা আমরা জানি যে এই বিন্দুতে বিভব এটা হয়। তো এই বিভব মানে কি? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এখানে আনতে কৃতকার্য। যদি আমি এখানে Q2 আধানকে আনতাম, Q2 আধানকে এই বিন্দুতে আনতাম, তাহলে কৃতকার্য কত হতো? আমরা বিভবের সংজ্ঞা থেকেই আমরা এটা জানি যে সেক্ষেত্রে W ইকুয়ালস টু ভি ইন্টু Q2 হতো, বিভব ইন্টু আধান। তাহলে এই যে কৃতকার্য, এটা আমি একেবারে লিখি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর। এই যে কৃতকার্য সেটা এই সিস্টেমের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এই জন্য স্থিতিশক্তিকে আমরা ইউ দিয়ে, স্থিতিশক্তি এটাকে ইউ দিয়ে চিহ্নিত করা হয়, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর। এটা হবে এই দুটো বিন্দু আধানের জন্য এই সিস্টেমের স্থিতিশক্তি। তো এদের মধ্যে আধানগুলোর সাইন বিবেচনা করতে হবে। আধানগুলোর সাইন বিবেচনা করতে হবে যখন এটা যদি কোনো আধান মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস এখানে ব্যবহার করতে হবে, অথবা দুটোই মাইনাস হলে দুটোই মাইনাস ব্যবহার করতে হবে। তো এটা আমরা দুটো আধানের ক্ষেত্রে দেখলাম। যদি এখানে অপর একটি আধান আনা হতো তাহলে কি হতো? আমরা ধরলাম যে তিনটে আধানের সিস্টেম Q1। এখন এই Q1 বিন্দুর জন্য যদি অপর একটি বিন্দুতে যদি আরেকটি আধান Q2 থাকে এবং এদের মধ্যে দূরত্ব যদি R12 হয়, এবং আরেকটি আধান যদি Q3 থাকে এবং এদের মধ্যে ডিস্টেন্স যথাক্রমে R23 এবং R13 যদি হয়, তাহলে প্রতি দুটো আধানের জন্য কিন্তু আমাদের এক্ষেত্রে স্থিতিশক্তি নির্ণয় করতে হবে, প্রতি দুটো আধানের জন্য, এবং সেগুলোকে যোগ করতে হবে। তাহলে প্রথমে Q1 Q2-র জন্য স্থিতিশক্তি কত হবে? Q1 Q2-র জন্য স্থিতিশক্তি হবে Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন R12। এই দুটোর জন্য Q2 Q3-র জন্য কত হবে? Q2 Q3 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন R23। এবং এই দুটি আধানের জন্য Q1 Q3 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন R13। তাহলে মোট স্থিতিশক্তি হবে এই টোটাল সিস্টেমটার জন্য, করে দিলাম আমরা এখানে 3 8। এইভাবে যতগুলো থাকবে এদের মধ্যে কিন্তু প্রত্যেক দুটোর মধ্যে স্থিতিশক্তি নির্ণয় করে সেগুলো যোগ করতে হবে। তাই এগুলো জেনারেলাইজড ওয়েতে n সংখ্যকের ক্ষেত্রে বার করা যায়, সেগুলো সামেশন করে বার করা যায়, সেগুলো একটু ক্রিটিক্যাল ব্যাপার, ডিগ্রি কোর্সের এগুলো আলোচনা করা হয়। তা তোমরা একটু সেসবগুলো নিজেদের মতো করে ভেবে দেখতে পারো, এগুলো জেনারেলাইজ করলে কী হবে। এটা আমরা এর আগে জেনারেলাইজ সুপারপজিশন প্রিন্সিপালে জেনারেলাইজেশন করেছিলাম। আমরা তড়িৎ দ্বিমেরু করেছি। দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। তো তড়িৎ দ্বিমেরুর জন্য অপর কোনো বিন্দুতে বিভব কত হবে এটা নির্ণয় করা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে অনেক সোজা। তো আমরা যে আলোচনা করলাম এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা যে তড়িৎ দ্বিমেরুর, তড়িৎ যদি দ্বিমেরু হয় -q +q একটা সিস্টেম, তা এর অক্ষের ওপর কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, সাপোজ এটা মিডল পয়েন্ট ও, এই এর r দূরত্বে বিভব কত হবে, এবং এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে, অপর কোনো বিন্দুতে, সাপোজ এটা যদি x হয়, তাহলে এই বিন্দুতে বিভব কত হবে, এবং যে কোনো একটা বিন্দুতে, যে কোনো বিন্দুতে বিভব কত হবে সেটা তোমরা বাড়িতে নির্ণয় করবে। এই তিনটে বিন্দুতে বিভব কত হবে তড়িৎ দ্বিমেরুর জন্য, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আচ্ছা, এবার আমরা আহিত পরিবাহী গোলকের জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম, বা ক্ষেত্র প্রাবল্যের গ্রাফ আমরা টেনেছিলাম যে কিভাবে পরিবর্তিত হয় কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে। তো এক্ষেত্রে বিভব কিভাবে পরিবর্তিত হবে? যদি আমি একটা আহিত গোলক ধরি, +q আধান এর উপরে রয়েছে, কেন্দ্র ও, এর ব্যাসার্ধ হচ্ছে r, এটা একটা গোলক,
কিউ আধান দেওয়া রয়েছে। তো যদি বিভব আমরা নির্ণয় করি, এদিকে যদি বিভবের অক্ষ ধরি এবং এদিকে যদি আর দূরত্ব আর, কেন্দ্র থেকে দূরত্ব আর, তাহলে যে কোনো বিন্দুতে আর দূরত্বে যে কোনো বিন্দুতে বিভব কত হয়? ভি ইজ ইকুয়াল টু হয় কিউ বাই 4 পাই এপসাইলন আর। অর্থাৎ এখানে এই গোলকের ক্ষেত্রে বিভব নির্ণয় করার সময় কোনো বিন্দুতে সমস্ত আধানটা কিন্তু একইভাবে কেন্দ্রবিন্দুতে জমা আছে বলে ধরে নিতে হয়। তা অবভিয়াসলি এর উপরের, জাস্ট উপরের বিন্দুতে তাহলে কত হবে? এটা কিউ বাই 4 পাই এপসাইলন ক্যাপিটাল আর। তাহলে আমরা দেখছি আর ভ্যারিয়েবল, আর দূরত্ব আর বাড়লে এখানে ভি কমবে, কিন্তু এটা জাস্ট প্রপোর্শনাল টু 1/r, নট আর স্কোয়ার, অর্থাৎ কম রেটে কমবে। কিন্তু ভিতরে আমরা আগে দেখেছি তড়িৎ ক্ষেত্র বলে ইকুয়ালস টু 0। তাহলে ই যদি 0 হয়, আমরা জানি ই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স। তো এখানে ই যদি 0 হয় তাহলে 0 ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে কখন এর ডিফারেন্সিয়েশন ভি ডিফারেন্স 0 হবে? যখন ভি ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট, অর্থাৎ 0 নাও হতে পারে ভি ধ্রুবক থাকলে কিন্তু তার কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ যদি করি কোনো চলরাশির সাপেক্ষে, তাহলে কিন্তু 0 হয়ে যেতে পারে। অর্থাৎ ভি ধ্রুবক থাকবে এখানে, এবং সেই ধ্রুবকটা কত মান থাকে না, এই যে কিউ এর উপরিতলে যে মানটা থাকে সেটাই কিন্তু সর্বত্র, ভিতরের সর্বত্র কিন্তু এই একই মান হবে। অর্থাৎ ভিতরের সর্বত্র কিন্তু এই মানটাই থাকবে, যে কোনো বিন্দুতে এই মানটা থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে। অর্থাৎ এখান থেকে এই যে আর দূরত্ব পর্যন্ত বিভব কনস্ট্যান্ট থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এই ভ্যালুটা কত না, কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন আর, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, এর ব্যাসার্ধ এরকম থাকছে। তারপরে এখান থেকে বাইরে আসার পর আস্তে আস্তে কমতে থাকছে, এভাবে করতে থাকবে। তাহলে এটা আমরা আহিত গোলকের জন্য আমরা বিভব কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা এখানে দেখলাম। তো বিভবের কথা আলোচনা করতে গিয়ে যেটা চলে আসছে সমবিভব তল। সমবিভব তলটা কি জিনিস? সমবিভব তল এটা এমন একটা তল যে তলের উপরে একটা বিন্দুকে, একটা তড়িতাধানকে, বিন্দু আধানকে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যেতে হলে ওই তলের উপর দিয়ে কোনো কৃতকার্য হবে না, অর্থাৎ সব বিন্দুর বিভব সমান। আমরা যদি একটা সমবিভব তল যদি কল্পনা করি, এরকম একটা তল যদি কল্পনা করি, তাহলে এটা কিন্তু সর্বত্র এটা সমান হবে, সমবিভব তল। সাধারণত ধাতব সারফেসগুলি, ধাতব পরিবাহীর উপরে পরিবাহীর উপরিতল সমবিভব তল হয়, সমবিভব তল। অর্থাৎ এক্ষেত্রে এক বিন্দু থেকে যদি কোনো আধানকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে হয় তাহলে কোনো কৃতকার্য এক্ষেত্রে হয় না। তো সমবিভব তল কেমন হয় একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যে বিন্দু আধান, একটা বিন্দু আধান, এই বিন্দু আধান থেকে আর দূরত্বের এর বিভব ভি ইকুয়ালস টু হয় কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর। যদি আমি এই আর ব্যাসার্ধ নিয়ে যদি একটা গোলক কল্পনা করতাম, বা একটা গোলক কল্পনা করলে এই গোলকের উপরে দেখো সব বিন্দুতেই কিন্তু কিউ থেকে দূরত্ব সমান থাকছে, অর্থাৎ সব বিন্দুতেই কিন্তু বিভব ভি সমান থাকবে। তাহলে একটা বিন্দু আধানের কে কেন্দ্র করে যদি একটা গোলক কল্পনা করি, ওই গোলকের উপরিতল কিন্তু সমবিভব তল হবে, সমবিভব তল। আর যদি কোনো সুষম তড়িৎ ক্ষেত্র হয়, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো এরকম সমান্তরাল হয়, আর অসমর ক্ষেত্রে এগুলো সমান্তরাল হবে না কিন্তু, তাহলে সেক্ষেত্রে কিন্তু তড়িৎ বলরেখাগুলো এরকম সমান্তরাল হবে সুষম তড়িৎ ক্ষেত্রে। সেক্ষেত্রে সমবিভব তল হবে কিন্তু এই বলরেখাগুলোর সঙ্গে লম্বভাবে কোনো অতিক্রান্ত কোনো তল, লম্বভাবে, অর্থাৎ এই তলকে লম্বভাবে ভেদ করছে। তাহলে এইদিকে যদি হয় তলটা এরকম, এই ডিরেকশনের তলটা হবে, এদিকে যদি বলরেখাগুলো যায় লম্ব হবে। প্রত্যেকটা এই একটা তল সমবিভব তল, পরে আর একটা তল সমবিভব তল, তারপরে আর একটা তল সমবিভব তল, এরকম তলগুলো লম্বভাবে থাকবে। তো সমবিভব তলকে আমরা আগে বলেছিলাম যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। সেটা আমরা একটা ছোট্ট প্রমাণের মাধ্যমে এখানে দেখাবো। ধরা যাক একটা
এরকম সারফেস, এর উপরে তড়িৎ বলরেখা, এখানে আমরা একটা স্পর্শক টানলাম, এটা যেহেতু বক্রতল একটা স্পর্শকের উপর বিবেচনা করতে হবে যে কীভাবে লম্বভাবে ছেদ করছে না অ্যাঙ্গেলভাবে ছেদ করছে, সেটা স্পর্শকের উপর বিবেচনা করতে হবে। তো আমরা ধরে নিলাম যে লম্বভাবে ছেদ করছে না, তড়িৎ বলরেখা একটা অ্যাঙ্গেল করে ছেদ করছে, যেখানে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ইটা এই তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছেদ করছে, অর্থাৎ বলরেখাটা থিটা অ্যাঙ্গেলে ছেদ করছে। যদি এরকম হয় তাহলে আমরা এই খুব কাছাকাছি এই তলের উপর যদি দুটো বিন্দু এ আর বি নিই, এদের মধ্যে দূরত্ব ডিএক্স যদি হয়, তাহলে এর এই এবি বরাবর এ বি এর দিকে উপাংশ কত হবে? ই কস থিটা। ই কস থিটা তাহলে কি? একক ধনাত্মক আধানের উপর এই ডিরেকশনে প্রযুক্ত বল। তাহলে এই বলের অধীনে আমাদের যদি এ থেকে বিতে আনতে একটা আধানকে, একক ধনাত্মক আধানকে, কৃতকার্য কত হবে না ই কস থিটা ইন্টু ডিএক্স, এটা হবে কৃতকার্য বল ইন্টু সরণ এ থেকে বিতে আনতে। তাহলে এই কৃতকার্যটা হচ্ছে ডিডব্লিউ কোস এইটা। এখন যেহেতু সমবিভব তল, তাহলে কিন্তু এ আর বি বিন্দুর বিভব একই, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কোনো কৃতকার্য হয় না, অর্থাৎ এখানে ডিডব্লিউ কোস 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখানে তো ই নট ইকুয়ালস টু 0 আমরা ধরছি, ডিএক্স নট ইকুয়ালস টু 0 আমরা ধরছি, তাহলে অবভিয়াসলি কস থিটা ইকুয়ালস টু কস থিটা মাস্ট বি 0, অর্থাৎ এখানে থিটা ইকুয়ালস টু π/2 বা 90 ডিগ্রি, অর্থাৎ এই দিকে থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে, অর্থাৎ লম্বভাবে ছেদ করবে। আর একটি কথা এখানে লাস্ট বলি আমরা, যে যাওয়ার আগে, তাহলে আমাদের বিভবের চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হবে। যে পৃথিবীর বিভব, পৃথিবীর একটি অসীম ব্যাসার্ধের গোলক হিসেবে কল্পনা করা যেতে পারে বা মনে করা যেতে পারে। এই জন্য পৃথিবী কিছু পরিমাণ বা অসীম পরিমাণ, ইনফাইনাইট পরিমাণ আধান নিতেও পারে, দিতেও পারে, কোনো অসুবিধা নেই, এবং এতে করে এর কিন্তু বিভব কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর বিভব সবসময় কিন্তু 0তে থাকে, শূন্য পোটেনশিয়ালে থাকে। অর্থাৎ যদি আমি কোনো ধনাত্মক আধানযুক্ত পরিবাহীকে যদি গ্রাউন্ড করে দিই, তাহলে এর ধনাত্মক আধান 0তে চলে যাবে, এবং যদি ঋণাত্মক আধান যদি দিই তাহলে এই দিক থেকে তড়িৎ পরিবাহিত হবে, অর্থাৎ 0 পোটেনশিয়াল থেকে ঋণাত্মক পোটেনশিয়াল। আমরা এর পরবর্তীকালে প্রবাহী তড়িতের ক্ষেত্রে দেখব যে তড়িৎ আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। অবভিয়াসলি তড়িৎ বল উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কাজ করে, এই জন্য তড়িৎ আধান, ধনাত্মক তড়িৎ আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করে, অর্থাৎ কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং প্রবলেম অবশ্যই করতে হবে। যে কোনো টেক্সট বই ধরে একটি বা দুটি টেক্সট বইয়ের সমস্ত প্রবলেমগুলো করতে থাকো। প্রবলেম প্র্যাকটিস না করলে কনসেপশন মোটেও ক্লিয়ার হবে না। ঠিক আছে, পরের এপিসোডে আবার দেখা হবে। টিল দেন, বাই।